পশ্চিমবঙ্গে এবার ঈদে পশু কোরবানির উপর কঠোর বিধি নিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। প্রয়োজনীয় সনদ ছাড়া পশু জবাই করা যাবে না। একই সাথে 14 বছরের কম বয়সী কোনো গরু কোরবানি না করতে কঠোর নজর রাখছে সরকার। সাথে কেবল সরকার স্বীকৃত কসাইখানাতেই কোরবানির করার নির্দেশ দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার। এতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন খামারিরা। অন্যদিকে রাজ্যের সরকারি প্রকল্পের দুর্নীতি তদন্তের জন্য গঠিত দ্বিতীয় কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে। ভুক্তভোগীরা এই কমিশনগুলোর কাছে তাদের অভিযোগ জানাতে পারবেন। আগামী 1 জুন থেকে কমিশন দুটি কাজ শুরু করবে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে তাদের বিচারের সম্মুখীন করবে কমিশন। ভারতের পশ্চিমবঙ্গে ধর্মীয় শ্রেণীভিত্তিক সব প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এতে বন্ধ হতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু করা পুরোহিত, ইমাম ও মুয়াজ্জিন ভাতা। সোমবার নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল কথা জানান। তিনি জানান, এসব প্রকল্পের চলতি মাসের অনুদান দেওয়া হলেও জুন থেকে তা বন্ধ করা হবে। এর আগে উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে পুরোহিত, ইমাম ও মুয়াজ্জিনকে প্রতি মাসে ১,৫০০ রুপি করে ভাতা দিত তৃণমূল সরকার। অগ্নিমিত্র আরও জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। আগামী 1 জুন থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন মহিলারা। পাশাপাশি রাজ্যের সব সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াত প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান এই মন্ত্রী। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ভারতে পৃথক 2 সড়ক দুর্ঘটনায় অন্তত 23 জন নিহত হয়েছেন। মহারাষ্ট্রের মুম্বাই আহমেদাবাদ মহাসড়কে ট্রাক ও একটি টেম্পোর মধ্যে সংঘর্ষ ঘটলে 13 জন নিহত এবং 25 জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে উত্তরপ্রদেশে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালক সহ 10 জন নিহত হন। মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বাই আহমেদাবাদ মহাসড়কে একটি কন্টেইনার ট্রাক, বরযাত্রী বহনকারী একটি টেম্পো এবং একটি মোটরসাইকেলের মধ্যে দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে 11 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যাত্রীরা দাহানুর বাপুগাঁও থেকে ধানিবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। টেম্পোটিতে প্রায় 40 জনের বেশি যাত্রী ছিল। এদিকে ভারতের উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলায় ট্রাকের সাথে একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভ্যানে থাকা 9 জন যাত্রী এবং চালক সবাই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধে একটি চুক্তির সম্ভাবনা দেখা দেয়ায় তিনি এই হামলা থেকে সরে এসেছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরানে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করতে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাকে অনুরোধ জানায়। সমঝোতায় পৌঁছাতে এখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলেও জানান ট্রাম্প। একই সাথে তিনি সতর্ক করে বলেন, আলোচনায় গ্রহণযোগ্য কোনো চুক্তি না হলে যে কোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত বন্ধে মার্কিন 5 দফার জবাবে 14 দফা দিয়েছে ইরান। তবে এই বিষয়ে এখনো কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। ট্রাম্প আগে ইরানকে হুঁশিয়ার করেছেন, শান্তি চুক্তি ইস্যুতে সিদ্ধান্তের জন্য তেহরানের কাছে বেশি সময় নেই। এই অবস্থায় নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে আগামী 48 ঘন্টার মধ্যে ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ওরিসুল ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রস্তাব আর পাল্টা প্রস্তাবে আটকে আছে শান্তি আলোচনা। যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া 5 দফার প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, নতুন প্রস্তাবে 14 দফা উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে দফাপত্রটি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। ইরান আগেই জানিয়েছিল, যুক্তরাষ্ট্র কোনো দৃশ্যমান ছাড় না দিয়েই এমন সব সুবিধা আদায় করতে চায় যা তারা যুদ্ধের সময় অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্রের এসব দাবি আলোচনায় অচল অবস্থা তৈরি করেছে বলে অভিযোগ করে তারা। যদিও ইরানের নতুন প্রস্তাবের বিষয়ে এখনো কিছু জানায়নি যুক্তরাষ্ট্র, তবে তার আগেই শান্তি চুক্তি নিয়ে ইরানকে সতর্ক করে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দুই দেশের এই পাল্টাপাল্টি প্রস্তাব ও হুমকিকে ভালো ইঙ্গিত হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের ধারণা, শিগগিরই সংঘাত শুরু হতে পারে। দোহা ইনস্টিটিউট অব গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি বলেছেন, 2 দিনের মধ্যে ইরানে আবার হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। অরিসুল ইসলাম, 71। হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটি।
এতে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানিয়েছে নতুন সংস্থাটি হরমুজ প্রণালীর কার্যক্রম এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত বিস্তারিত জানাবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি নতুন ব্যবস্থা তৈরিতে ওমানের সাথে আলোচনা চলছে। দুই দেশই এই পথ দিয়ে নিরাপদে চলাচল নিশ্চিতে পদক্ষেপ নেবে বলে আশা তার। সোমবার সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই কথা জানান। তিনি বলেন, ইরান এই পথ দিয়ে সুরক্ষিত চলাচল নিশ্চিত করতে সর্বদা চেষ্টা চালিয়ে আসছে এবং তা নিশ্চিত করবে। নিরাপত্তা ও রাজনৈতিক কারণ দেখিয়ে শেষ মুহূর্তে বিবাদী পক্ষের করা এক জরুরি আবেদনের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার পূর্ব নির্ধারিত শুনানি আবারও বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। আদালতে জমা দেওয়া আনুষ্ঠানিক নথিতে নেতানিয়াহুর আইনজীবী আজকের অধিবেশনটি অবিলম্বে বাতিলের অনুরোধ জানান। আবেদনে উল্লেখ করা হয়, অত্যন্ত গোপনীয় কিছু নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী আদালতে উপস্থিত হতে পারছেন না। এই সংক্রান্ত সুনির্দিষ্ট এবং সংবেদনশীল তথ্যগুলো একটি সিলগালা খামে আদালত ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়েছে। 2020 সালে শুরু হওয়া এই আলোচিত ট্রায়ালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর 3টি পৃথক মামলার বিচার চলছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় 2 সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত 5 জন নিহত হয়েছে। এই তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার স্থানীয় সময়ে জোহরের নামাজের কিছু আগে ক্লেয়ারমন্ট এলাকার ইসলামিক সেন্টার অফ স্যান ডিয়েগোতে এই হামলা হয়। বিদেশ থেকে এই অপরাধের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করে তদন্ত চলছে। স্থানীয় পুলিশের তথ্য মতে ঘটনাস্থলে 13, 17 ও 19 বছর বয়সী 2 তরুণের মরদেহ পাওয়া গেছে। তারাই হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে তারা নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য গুলি ছোড়েনি বলে নিশ্চিত করেছে এফবিআই। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজের দায়িত্ব পালনে পুরোপুরি মনোযোগী। এখনই পদত্যাগের কোনো পরিকল্পনা করছেন না। স্থানীয় সময় সোমবার এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিসভায় স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী ডেভিড ল্যামি। এর আগে স্টারমারের সহযোগীরা ইঙ্গিত দিয়েছিলেন, আগামী মাসে অনুষ্ঠিতব্য মেকারফিল্ড আসনের উপনির্বাচনে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম যদি জয়ী হন তবে স্টারমার পদত্যাগে রাজি হতে পারেন। তবে ল্যামি বলেছেন, এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের দিকেই মনোযোগ দিচ্ছেন। আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা নেই। এদিকে মে মাসের নির্বাচনে বড় ধরনের ক্ষতির পর লেবার পার্টির প্রায় 1/4 এমপি স্টারের পদত্যাগ দাবি করেছেন। একই সাথে 2 জন সম্ভাব্য নেতা প্রকাশ্যে তার স্থলাভিষিক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শীর্ষ অর্থনৈতিক দেশ ইন্দোনেশিয়ার বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ফ্রান্সের তৈরি 6টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। স্থানীয় সময় সোমবার রাজধানী জাকার্তার একটি বিমান ঘাঁটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফাইটার জেটগুলো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর কাছে হস্তান্তর করা হয়। এর পাশাপাশি বিমান বাহিনীতে আরও যুক্ত হয়েছে ভিভিআইপি বিজনেস জেট, গ্রাউন্ড কন্ট্রোলড ইন্টারসেপশন রাডার এবং সামরিক কার্গো বিমান সহ আরও বেশ কয়েকটি বিদেশি বিমানও। 2022 সালে ফ্রান্সের সাথে ইন্দোনেশিয়ার $8.1 বিলিয়ন মার্কিন ডলারের একটি ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে মোট 42টি রাফাল জেট কেনার কথা রয়েছে। সেই চুক্তির প্রথম ধাপ হিসেবে চলতি বছরে এই প্রথম দফায় 6টি অত্যাধুনিক যুদ্ধবিমান জাকার্তায় এসে পৌঁছালো। কৃষ্ণ সাগরে 2টি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে একটি চীনের মালিকানাধীন কার্গো জাহাজ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের আগেই এই হামলার ঘটনা ঘটল। ইউক্রেনের সমুদ্র বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের হামলায় 2টি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় জাহাজই ওডেসা অঞ্চলের বন্দরের দিকে যাচ্ছিল। এর মধ্যে একটি চীনা মালিকানাধীন কার্গো জাহাজ, যা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী। যদিও এই বিষয়ে রাশিয়া বা চীন কোনো দেশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোনগুলো ওডেসায় আঘাত এনেছে। সমুদ্রে কোনো জাহাজে আঘাত হানা হয়েছে তা রাশিয়া জানত বলেও দাবি করেন জেলেনস্কি। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।